আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কোষ বিভাজন অধ্যায়ের তৃতীয় লেকচারে কোষ চক্র নিয়ে আলোচনা করব। ওকে, সেল সাইকেল বা কোষ চক্র, এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আজকে ক্লাসটা সবাই মনোযোগের সাথে করবা এবং তোমাদের বন্ধুদের ইনভাইট বা শেয়ার দিয়ে বা মেনশন দিতে পারো, কমেন্টে মেনশন করে ক্লাসটা দেখার সুযোগ করে দেবা আশা করছি। তো আমরা পড়ব কোষ চক্র বা সেল সাইকেল। হোয়াট ইজ সেল সাইকেল? একটা কোষ যে বিভাজন হবে, বিভাজন হওয়ার জন্য কি হতে হবে? কোষটাকে বড় হতে হবে, মানে পরিণত হতে হবে। ওকে, সে একটা কোষ প্রথমে জন্ম নেবে, জন্ম নেওয়ার পর সে বড় হবে বা পরিণত হবে, পরিণত হওয়ার পর সে বিভাজিত হবে। এই যে লং প্রসেস, জন্ম নেওয়া থেকে বিভাজিত হওয়া, পুরো প্রসেসটা হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল। ওকে, তো যে কোষ চক্র বা সেল সাইকেল, এই চক্রের প্রস্তাবক হচ্ছে আমাদের দুজন বিজ্ঞানী, হাওয়ার্ড ও পেল্ক। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক কোষ চক্রের প্রস্তাবক। ওকে, সো আমরা দেখলাম কোষ চক্র প্রস্তাবককে বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক। আচ্ছা, ঠিক আছে। এখন দেখব আমাদের কোষ চক্র যেটা পড়তেছি সেটা একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটা কোষ যে বিভাজন হবে, এখানে দুই ধরনের উদ্দীপনার দরকার হয়। একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। তাহলে একটা কোষের বিভাজনের জন্য কয় ধরনের উদ্দীপনার দরকার হয়? দুই ধরনের। একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা, দুই নম্বর হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। এখন বাহ্যিক উদ্দীপনা কারা দেয়? নামটা ইম্পর্টেন্ট। দেখো, বাহ্যিক উদ্দীপনা দেয় হচ্ছে, দেখো বাহ্যিকের প দিয়ে যদি হয় বড় মানে কি? গ্রোথ না, বৃদ্ধি বা বড় হচ্ছে গ্রোথ। তাহলে গ্রোথ হলে গ্রোথ থেকে আসবে গ্রোথ ফ্যাক্টর, এবং হ দিয়ে আসবে হচ্ছে হরমোন। ওকে, তাহলে বাহ্যিক উদ্দীপনা প্রদান করে কে? গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন। আর আমাদের অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে নামক একটা যৌগ। যেখানে সাইক্লিন হচ্ছে একটা প্রোটিন, আর সিডিকে হচ্ছে একটা এনজাইম। যে প্রোটিন এবং এনজাইম একসাথে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করে, এই কমপ্লেক্সটাই সাইক্লিন সিডিকে যৌগ নামে পরিচিত, এবং এটা অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে। ওকে, তো দেখো আমাদের যে সিডিকে এটা ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে। ফসফোরাইলেশন আমাদের সিডিকে ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে। তো হোয়াট ইজ ফসফোরাইলেশন? দেখো, এখানে ফসফেট কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়াকে বলে ফসফোরাইলেশন। সো দেখো, এডিপি মানে হচ্ছে অ্যাডিনোসাইন ডাইফসফেট। ডাই মানে দুই, ফসফেট মানে দুইটা ফসফেট। সো অ্যাডিনোসাইন ডাইফসফেট মানে এখানে দুইটা ফসফেট। এর সাথে যখন আরেকটা ফসফেট যুক্ত হবে, পিআই মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট। তাহলে ফসফেট কয়টা হয়ে যাবে? তিনটা মানে হচ্ছে ট্রাইফসফেট। তখন নামটা হয়ে যাবে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এই যে এডিপি এর সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির যে প্রক্রিয়া, তাকে বলা হয় ফসফোরাইলেশন। সো এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে হচ্ছে কে? সিডিকে যৌগ। ওকে, সো আমরা এখন বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা যদি আরেকটু গভীরে যেয়ে বুঝি, দেখো আমাদের যে রক্তকোষ আছে, আমাদের রক্তকোষ কোথায় থাকে? লাল অস্থিমজ্জায় থাকে, আমরা সবাই জানি। সো ধরো কোনো কারণে তোমার দেহে
রক্তের পরিমাণ কমে গেল। তো ধরো এটা আমাদের একটা হাড্ডি। সো এখানে হচ্ছে ধরো তোমার লাল অস্থিমজ্জাগুলো থাকবে, এখানে লাল অস্থিমজ্জা, আর এই অস্থিমজ্জার মধ্যে থাকে রক্তকোষ যারা রক্ত উৎপন্ন করে। ওকে, তো তোমার দেহে যদি কোনো কারণে রক্তের পরিমাণ কমে যায়, রক্তের পরিমাণ যদি কমে যায়, তোমার যে কিডনি আছে, কিডনি থাকে কোথায়? নিচের দিকে। ধরো এটা তোমার হচ্ছে কিডনি, শিমবিচির মতো কিডনির এই মাথা থেকে একটা হরমোন নির্গত হবে। তখন যদি তোমার দেহে রক্তের পরিমাণ কমে যায়, তখন তোমার কিডনির মাথা থেকে একটা হরমোন ক্ষরিত হয়, নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। এই যে হরমোন, এই হরমোনটা রক্তের মাধ্যমে বাহিত হয়ে 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 এই যে অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জার সেখানে যে কোষ আছে তাকে ঠোকর দিবে যে তুমি বিভাজিত হও, কারণ রক্ত কমে গেছে, আমাদের রক্ত বাড়াইতে হবে। ওকে, সো এরা দেখো এই যে হরমোন, এরিথ্রোপয়েটিন হরমোন, এটা বাইরে না, দেখো কোষগুলো এখানে হরমোনটা বাইরে থেকে আসতেছে। সো বাহ্যিক উদ্দীপনা প্রদান করতেছে হচ্ছে কে? এরিথ্রোপয়েটিন হরমোন। তাহলে হরমোন কীভাবে বাহ্যিক উদ্দীপনা প্রদান করে আমরা দেখছি। সো এদিকে বাহ্যিক উদ্দীপনা প্রদান করতেছে হরমোন, এবং কোষের মধ্যে থাকে কি? সাইক্লিন সিরিকে যৌগ। বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই ধরনের উদ্দীপনার ঠেলায় কোষটা বলবে ঠিক আছে আমি বিভাজিত হব, সমস্যা নেই। তখন এই কোষ বিভাজন হওয়ার জন্য প্রস্তুত হবে। ওকে, তাদের উদ্দীপনার ফলে, তাহলে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই ধরনের উদ্দীপনার ফলে কোষটা বিভাজিত হবে এবং আমাদের দেহে রক্তের পরিমাণ বাড়াবে। তো দেখো এখন আমরা যে বললাম কোষ চাইলে কি বিভাজিত হতে পারে? অবশ্যই না, কারণ কোষকে একটা নির্দিষ্ট চক্রের মাধ্যমে বিভাজিত হতে হবে, যেটা হচ্ছে কোষ চক্র। আমাদের যে কোষ চক্র, এই কোষ চক্রটা দুই ধাপে বিভক্ত। এটা হচ্ছে ইন্টারফেজ, দুই নম্বর হচ্ছে এমফেজ বা মাইটোসিস ফেজ। ওকে, সো কোষ চক্র দুইটা ধাপে বিভক্ত, ইন্টারফেজ এবং হচ্ছে এমফেজ। ওকে, তো দেখে ইন্টারফেজ কি বলি, এমফেজ নিয়ে তেমন আলোচনা থাকবে না, কারণ এমফেজ হচ্ছে মাইটোসিস, এটার নাম হচ্ছে এমফেজ বা মাইটোসিস। এখানে মূলত এমফেজে কি হয়, একটা কোষ বিভাজিত হয়ে দুটা কোষে পরিণত হওয়ার যে প্রক্রিয়া বা যে অবস্থায় একটা কোষ দুইটা কোষে পরিণত হয়, তখন সেটা হচ্ছে মাইটোসিস বা এমফেজে। ওকে, তো ইন্টারফেজ কি? একটা কোষ যে বিভাজিত হবে তাকে অনেক প্রস্তুতি গ্রহণ করতে হবে বিভাজনের জন্য। একটা কোষ চাইলেই যে বিভাজিত হতে পারবে এমনটা না, তাকে অনেক প্রস্তুতি গ্রহণ করতে হয়। যেমন আমি যদি বলি, কয়েকদিন আগে আমাদের হচ্ছে কোপা আমেরিকাতে আর্জেন্টিনা হচ্ছে উইন হয়েছে। সো আর্জেন্টিনার এই যে উইনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমার মতে, তিনি হচ্ছে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেস। তো তুমি মার্টিনেসের যদি জীবনী পড়ো বা সম্বন্ধে যদি একটু খোঁজখবর নাও, প্রায় 10-12 বছর অনেক কষ্ট করছে, কোনো জাতীয় দলে খেলতে পারেনি এবং হচ্ছে অনেক কষ্ট। তো মার্টিনেজ এই 10-12 বছর কী করছে, নিজেকে প্রস্তুত করছে, এর ফলে সে আজকে বা আমাদের এত সুন্দর একটা ম্যাচ উপহার দিতে পারছে। সো মার্টিনেজের যে প্রস্তুতি অনেক বছর সময় ধরে, 10-12 বছর, এই যে প্রস্তুতির সময়, এটাকে বলা হয় ইন্টারফেস। তাহলে ইন্টারফেস কি? ইন্টারফেসকে বলতে পারি আমরা প্রস্তুতি পর্যায়। ইন্টারফেসকে আমরা বলতে পারি প্রস্তুতি পর্যায়। ওকে, ইন্টারফেসকে তাহলে বলা যাবে প্রস্তুতি পর্যায়ে, যে পর্যায়ে কোষ প্রস্তুত হয় বিভাজনের জন্য, বা ইন্টারফেস অতিক্রম করে কোষ মাইটোসিস বা এমফেজে অতিক্রম করে এবং বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হয়। ওকে, এখন ইন্টারফেস অবস্থায় একটা কোষের অনেকগুলো কাজ করতে হয়। একটা কোষের নিউক্লিয়াসের অনেক ধরনের বিক্রিয়া ঘটাতে হয়, অনেক ধরনের, যেমন মার্টিনেসকে অনেক কৌশল রপ্ত করতে হয়েছে, ঠিক সেমভাবে ইন্টারফেস অবস্থায়
কোষের নিউক্লিয়াসকে অনেক ধরনের কাজ করতে হয়। সো এই অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। সো পরীক্ষা আসতে পারে বিপাকীয় নিউক্লিয়াস কি? বিপাকীয় নিউক্লিয়াস হচ্ছে ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। ওকে, তাহলে ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস। বিপাকীয় বিপাকীয় নিউক্লিয়াস, বিপাকীয় নিউক্লিয়াস। ওকে, তাহলে ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। আচ্ছা, এখন এই যে ইন্টারফেস দশা অনেক লম্বা একটা দশা, এবং মোট কোষ চক্রের যে সময় তার মধ্যে 90 থেকে 95% সময় হচ্ছে ইন্টারফেজে। সো এটা হচ্ছে দীর্ঘ একটা পর্যায়। আর বাকি 5 থেকে 10% হচ্ছে এমফেজ বা বিভাজন অবস্থায়। সো ইন্টারফেজে অনেক দীর্ঘ একটা পর্যায়। ইন্টারফেসকে যদি আমরা আরও বিশ্লেষণ করি, আমরা ইন্টারফেস থেকে দেখো, ইন্টারফেসকে আমরা মোটামুটি তিনটি দশায় আমরা বিভক্ত করতে পারি ইন্টারফেসকে। তাহলে ইন্টারফেসকে আমরা তিনটি দশায় বিভক্ত করতে পারি। ইন্টারফেসকে আমরা তিনটি দশায় বিভক্ত করতে পারি। নাম্বার যে দশা, সেটার নাম হচ্ছে, নামগুলো খেয়াল করো, গ্যাপ 1। এর নাম হচ্ছে গ্যাপ, জিআইপি গ্যাপ 1, বা গ্রোথ 1, বা গ্রোথ 1 মানে হচ্ছে বৃদ্ধি, অথবা G1ও বলা হয় এটাকে, বাংলায় বলা হয় বিরাম 1। ওকে, তাহলে প্রথম যে দশা সেটা হচ্ছে গ্যাপ 1 বা গ্রোথ 1 বা G1 বা বিরাম 1। ওকে, এরপরের দশা হচ্ছে সংশ্লেষণ দশা, বা হচ্ছে এস দশা। এস মানে হচ্ছে সিনথেসিসের বাংলা হচ্ছে সংশ্লেষণ। ওকে, এরপরে লাস্টের যে দশা সেটা হচ্ছে গ্যাপ 2 বা হচ্ছে গ্রোথ 2 বা হচ্ছে G2 বা বিরাম 2। সো তোমাকে যদি প্রশ্ন করে ইন্টারফেসের দশা কয়টি? 3টি। তোমাকে যদি প্রশ্ন করে ইন্টারফেসের বিরাম বা গ্যাপ কয়টি? গ্যাপ কিন্তু 2টি, দশা যদি জিজ্ঞেস করে দশা 3টি, গ্যাপ 1 সংশ্লেষণ এবং গ্যাপ 2। যদি জাস্ট গ্যাপ বা বিরাম কয়টি জিজ্ঞেস করে, দেখো বিরাম 1, বিরাম 2, এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা দেখো, আমরা এই যে পর্যায়গুলো, এগুলো একটা চিত্রের মাধ্যমে দেখতে পারি না? আমরা এগুলো একটা চিত্রের মাধ্যমে দেখতে পারি। আমরা একটা চিত্র আঁকবো। তো আমরা তাহলে এখানে একটা চিত্র আঁকবো, ইন্টারফেসের একটা চিত্র আঁকতে চাই আমরা। এটা মুছে দিই। সো আমরা এখন পড়তেছি ইন্টারফেসের দশা 3টা, G1 এস দশা এবং হচ্ছে G2 দশা। দেখো, এখন একটা কোষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনার ঠেলায় সে বিভাজিত হওয়ার জন্য রাজি হয়েছে। এখন সে বিভাজিত হবে, সে বিভাজিত হওয়ার আগে সে প্রস্তুতি নেবে। ওকে, সো প্রস্তুতির যে পর্যায় তাকে আমরা বলি ইন্টারফেস। দেখো, তাহলে এটা একটা কোষ, ধরো যে এটা একটা কোষ, এটা একটা কোষ, এই কোষটা হচ্ছে বিভাজিত হবে। ওকে, তাহলে দেখো, একুশটা বিভাজিত হবে। একুশটা কোন বিভাজন করবে? মাইটোসিস বিভাজন করবে। আলটিমেটলি 2টা কোষে পরিণত হবে। ওকে, দেখো, মাইটোসিস বিভাজন যখন আমরা পড়ব তখন দেখব যে কোষ বিভাজনের ফলে যে 2টা অপত্য কোষ বা ডটার সেল তৈরি হবে, তাদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। তো কিভাবে হয় দেখো, এই কোষটা 2টি কোষে রূপান্তরিত হওয়ার আগে কোষের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম
ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে, ডিএনএ, সো সেই ডিএনএটা আগে সংশ্লেষণ হতে হবে। ওকে, সো তাহলে এই যে কোষটা প্রথমে কিসের প্রস্তুতি নেবে? এই যে ডিএনএ আছে, ডিএনএ, সেই ডিএনএ সংশ্লেষণের প্রস্তুতি নেবে। তাহলে এই যে প্রথম কোষ আমি বলতে পারি এই কোষটা ডিএনএ সংশ্লেষণের প্রস্তুতি নিবে। ওকে, তাহলে এই কোষটা একটু পর কী করবে? ডিএনএ সংশ্লেষণ করবে। আচ্ছা, তো ডিএনএ সংশ্লেষণ বা ডুপ্লিকেশন বা হচ্ছে রেপ্লিকেশন যখন আমরা প্রথম অধ্যায়ে পড়বো, বা যারা একটু করে হলেও ধারণা আছে রেপ্লিকেশনের, ডিএনএ রেপ্লিকেশন কিন্তু জাস্ট একদম সহজভাবে হয়ে যায় না, অনেক কিছু এখানে দরকার। যেমন ডিএনএ রেপ্লিকেশনের জন্য দরকার হচ্ছে প্রোটিন, তারপর দরকার হচ্ছে এনজাইমের। সো যেহেতু আমরা এই কোষটাকে একটু পর সংশ্লেষণ করবে ডিএনএটা, বা এটা ডুপ্লিকেট হবে, সো এখানে কি তৈরি হতে হবে আমাদের? এই কোষটার এখন 2 নম্বরে তৈরি হতে হবে প্রোটিন। সেখানে যে প্রোটিনটা তৈরি হয় সেটা হচ্ছে সাইক্লিন প্রোটিনটা তৈরি হয়, তাহলে সাইক্লিন প্রোটিন তৈরি হয়। ওকে, সাইক্লিন প্রোটিন তৈরি হয়, তারপরে এনজাইম তৈরি হয় হচ্ছে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এনজাইম। এই যে এনজাইমটা তৈরি হয় এবং আরএনএ তৈরি হয়। সো এরা তৈরি হয়ে, তো যখন সব কিছু তৈরি হবে, মানে সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় জিনিস তৈরি হবে, সো আমরা বলতে পারি এই কোষটা এখন ডিএনএ সংশ্লেষণ করবে। ওকে, যে পর্যায়ে কোষটা সংশ্লেষণের প্রস্তুতি নিছে, এটাকে আমরা বলতেছি গ্যাপ 1 বা G1। এখানে সময়কাল হচ্ছে 30 থেকে 40%। ওকে, তাহলে ডিএনএ সংশ্লেষণের প্রস্তুতি নেওয়ার যে সময়কাল বা যে গ্যাপ, এটা হচ্ছে গ্যাপ 1। ওকে, এখন ডিএনএ সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান কোষ জোগাড় করে নিচ্ছে, তাহলে সংশ্লেষিত হবে। দেখো, তাহলে এটা যদি কোষটা হয়, ওকে, তাহলে আমাদের এটা যদি ডিএনএ হয়, তো এটা ডিএনএ, তো ধর এদিকে সংশ্লেষণ হচ্ছে, ডিএনএ সংশ্লেষণ। ওকে, তাহলে কোষের মধ্যে দেখো ডিএনএটা সংশ্লেষণ হচ্ছে। তাহলে সংশ্লেষণ মানে হচ্ছে এস দশা, এস মানে সিনথেসিস। এই যে সিনথেসিসের সময়কাল হচ্ছে 30 থেকে 50%। ওকে, খুব ভালো। তাহলে দেখো এটা হচ্ছে ডিএনএ সংশ্লেষণের দশা, এর আগের দশা মানে প্রি। তাহলে এই যে গ্যাপ, এটাকে আমরা বলতে পারি না প্রি সিনথেসিস ফেজ, এই যে গ্যাপটাকে, আসলে এই গ্যাপটাকে বলা যায় প্রি মানে হচ্ছে আগের দশা, প্রি সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণের আগের দশা, সিনথেসিস ফেজ। ওকে, এরপরে দেখো ডিএনএ, তাহলে এস দশায় কী হবে? ডিএনএ সংশ্লেষণ হবে, এস দশায় ডিএনএ সংশ্লেষণ হবে। সো ডিএনএ যদি সংশ্লেষণ হয়, ডিএনএ যদি ডুপ্লিকেট হয়ে যায়, সো এখানে যদি 2টা হয়ে যায়, মানে সংশ্লেষণ সেমি কনজারভেটিভ পদ্ধতিতে আমরা জানি সংশ্লেষণ হয়। তো ক্রোমোজোম সংখ্যা 2n যদি হয়, 2n থেকে হয়ে যাবে এখন 4n। ওকে, কারণ ক্রোমোজোম সংখ্যা এখন দ্বিগুণ হয়ে যাবে। ওকে, তাহলে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে গেল। তাহলে তোমাদের এই কোষটার ডিএনএ সংশ্লেষণ শেষ। এখন কোষটা প্রস্তুতি নিবে 2টা কোষে রূপান্তরিত হওয়ার। একটু আগে এই কোষ প্রস্তুতি নিয়েছিল ডিএনএ সংশ্লেষণ করার, এখন প্রস্তুতি নিবে 2টা কোষ তৈরি করে সেই 2টা কোষের মধ্যে এই যে ক্রোমোজোমগুলা ভাগ করে ঢুকাই দেওয়ার। ওকে, সো দেখো, তাহলে যদি কোষ বিভাজন বা 2টি কোষে রূপান্তরিত হতে হয় তাকে, এই কোষটাকে, তাহলে তাকে কিছু একটা কাজ করতে হবে, কিছু জিনিস লাগবে। যেমন কোষ বিভাজনের কী প্রয়োজন? সেন্ট্রিওল প্রয়োজন। তাহলে এই কোষটাকে তোমার কি অর্জন করতে হবে বা কি তৈরি করতে হবে? সেন্ট্রিওল তৈরি।
সেন্ট্রিওল তৈরি, এবং একটি সেন্ট্রিওল থেকে দুটো সেন্ট্রিওল হতে হবে। কেন? আমরা যখন পরবর্তী লেকচারে মাইটোসিস দেখব যে এখানে দুইটা মেরু থাকে এবং দুই মেরুতে দুইটা সেন্ট্রিওল থাকে, তারা একটা রশ্মি তোমার হচ্ছে নিঃসরণ করে। সো একটা সেন্ট্রিওল থেকে দুইটা সেন্ট্রিওল হয়, এবং সেন্ট্রিওলের কাজ কি? সেন্ট্রিওল তৈরি করে মাইক্রোটিউবুলস, টিউবিউল। সো সেন্ট্রিওল তৈরি করে মাইক্রোটিউবুল, এই মাইক্রোটিউবুল তৈরি করে হচ্ছে স্পিন্ডল তন্তু। এবং স্পিন্ডল তন্তু কি এটা সবাই আশা করি জানি। স্পিন্ডল তন্তু তৈরি করা হচ্ছে মাইক্রোটিউবুল। স্পিন্ডল তন্তু কোষ বিভাজনে এর ভূমিকা কি আমরা জানি। এবং ওকে, তাহলে কোষ বিভাজন করবে একটু পরে। সো এটার কি দরকার? একটু শক্তিও দরকার, শক্তি উৎপন্ন হবে। তাহলে এখানে শক্তি উৎপন্ন হবে। শক্তি মানে কি আমরা জানি, বায়োলজির ভাষায় শক্তি মানে হচ্ছে এটিপি। সো এটিপিও উৎপন্ন হবে। সো এই যে দশা, এই গ্যাপ, এই যে দশার মধ্যে কোষটা পরবর্তীতে বিভাজনের জন্য বা দুইটা কোষে রূপান্তরিত হওয়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছে, এই যে দশা, এটাকে বলা হয় গ্যাপ টু। গ্যাপ টু এর সময়কাল হচ্ছে 10 থেকে 20%। 10 থেকে 20% হচ্ছে গ্যাপ টু এর সময়কাল। তাহলে এখন 21টা স্পিন্ডল তন্তু বা হচ্ছে সেন্ট্রিওল এগুলো তৈরি করে প্রয়োজনীয় শক্তি নিয়ে এখন বিভাজিত হবে। ওকে, সো কোষ বিভাজনে কি হয়, ক্রোমোজোমগুলো হচ্ছে দুই দিকে চলে যাবে, একটা কোষ বিভাজন হয়ে যাবে। আমরা কোষ বিভাজনের ফলে কি পাবো? এটা হচ্ছে অ্যাম্পেস। সো এটা কি অ্যাম্পেজের ফলে, কোষ বিভাজনের ফলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে, দেখো এটা, আমরা পাবো হচ্ছে দুইটা কোষ পাবো অলরেডি। তাহলে কোষ বিভাজন হয়ে গেছে, এখন দুইটা কোষ পাবো। তো এই কোষগুলো আবার কোষচক্রে আবার হচ্ছে প্রথম থেকে কোষচক্রে অংশগ্রহণ করতে পারে। কিছু কোষ আছে যেগুলো হচ্ছে কোষচক্রে আর অংশগ্রহণ করে না। তো আমাদের দেহে এমন কিছু কোষ আছে যারা অনবরত এরকম কোষচক্র চালাতে থাকে, তৈরি হবে আবার চালাবে, তৈরি হবে আবার চালাবে। এ ধরনের কোষ যেমন উদাহরণ হচ্ছে আমাদের ত্বক, আমাদের যে ত্বকের কোষ, এগুলো অনবরত বিভাজিত হতে থাকে। তারপর হচ্ছে আমাদের যে লাল অস্থিমজ্জা বা বোন মেরু, লাল অস্থিমজ্জার কোষ, আমাদের যে লাল অস্থিমজ্জার কোষ, এরাও হচ্ছে প্রতিনিয়ত কি হয়, বিভাজিত হয়। এ ধরনের কোষ যারা প্রতিনিয়ত যে সেল সাইকেলটা চালায়, এদেরকে বলা হয় লাইভেল সেল বলা হয় এদেরকে, লাইভেল সেল বলা হয় এদেরকে। ওকে, সো আজকে আমরা পড়লাম কোষ চক্র। এটা আমাদের বইয়ে খুব বিস্তারিতভাবে নাই, এবং আমি চেষ্টা করেছি যাতে একদম বেসিকভাবে তুলে ধরার জন্য। এটা ছিল গ্যাপ 1। গ্যাপ 1-এ কী হয়, কোষটা সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় তোমার উপাদান প্রস্তুত করে বা হচ্ছে সংগ্রহ করে। এরপরে বিভাজন, যখন সংশ্লেষণ হয়ে যাবে, এরপরে কোষটা হচ্ছে তোমার বিভাজনের জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে। সেখানে যে 4n হয়ে গেছিলো দ্বিগুণ, সেই দ্বিগুণটা এখানে দুই দিকে যায়, এদিকে একটা 2n, এদিকে একটা 2n চলে যাবে এখানে। সো এখানে হয়ে যাবে 2n, দুটো বেশি 2n হয়ে যাবে, যা হচ্ছে এটা সমান। সো এভাবে হচ্ছে আমাদের কোষচক্রটা কাজ করে। এই যদি এই কোষচক্র আমাদের না থাকে বা না হয়, তাহলে হচ্ছে তোমার একটা কোষ বিভাজিত হবে না। দেখো কিছু কোষ দেখা যায় প্রথম হচ্ছে গ্যাপের মধ্যে এগুলো তৈরি করতে পারে না, সো তারা প্রথম গ্যাপেই বাদ, তারা আর বিভাজিত হবে না। কিছু কোষ যেমন হচ্ছে সিনথেসিস করে, কিন্তু গ্যাপ 2-তে সে আর পারে না। যেমন আমরা উদাহরণ দিতে পারি মেসি 3বার ফাইনালে গেছে কিন্তু কাপ পায় নাই, দুঃখজনকভাবে। সো মেসি হচ্ছে ধরো এখানে গ্যাপ 2-তে আসে, বিভাজন হতে পারে না, মানে কাপ পায় নাই। সো আজকে আমরা পড়লাম হচ্ছে সেল ডিভিশনের হচ্ছে কোষচক্র টপিকটা পড়ছি। সো আজকে এ পর্যন্তই, আশা করি সবাই বুঝছো। আসসালামু আলাইকুম।